হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির বাংলা সাহিত্য ইতিহাসের প্রথমার্ধ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য থেকে তোমাদের আগেই যে মানুষটাকে চিনতে হবে, তিনি হলেন আমাদের কৃত্তিবাস ওঝা, যিনি বাল্মীকির রামায়ণ অনুবাদ করেছিলেন বাংলায় সংস্কৃত থেকে। এবার এই অনুবাদ সাহিত্য পড়ার সময় তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র কৃত্তিবাস ওঝাই নয়, আরো যারা যারা অনুবাদ সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন সেই কবিদেরও তোমাদেরকে চিনতে হবে। তবে আজ যেহেতু আমার আলোচনার বিষয় আমাদের কৃত্তিবাস ওঝা, তাই তার ব্যক্তি পরিচয় এবং তার যে গ্রন্থ পরিচয় আছে সেগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একবার বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারে যারা নতুন নতুন ভর্তি হয়ে গেছো, তারা কিন্তু দেরি না করে আমাদের অনলাইন ক্লাসে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমাদের যোগাযোগ নম্বর 6295916282, 7076398606। এই দুটো নাম্বারে তোমরা ফোন করে কোর্স ফিস তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে সমস্ত কিছু করে নিতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজ আমার আলোচনার বিষয় যেহেতু কৃত্তিবাস ওঝা, তাই অনুবাদ সাহিত্যে রামায়ণের যিনি প্রথম অনুবাদক, তিনি আমাদের কৃত্তিবাস ওঝা। আমাদের এই পুরোটা যেটা আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, সেটা আগে আমি একটুখানি সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করব। তারপর আমি তোমাদের এই পয়েন্টগুলো একটা একটা করে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো মনে রাখার বিষয়, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, অনুবাদ সাহিত্যে আমাদের কৃত্তিবাস ওঝা হচ্ছে বাল্মীকির রামায়ণের প্রথম অনুবাদক। ঠিক আছে, বাল্মীকির রামায়ণ সংস্কৃতে লেখা ছিল, সেটাকে বাংলায় অনুবাদ করেছেন আমাদের কৃত্তিবাস ওঝা। এবং তার যে কৃত্তিবাস ওঝার যে পদবি, সেটা কিন্তু আমরা জানি যে মুখোপাধ্যায়। তো সেখান থেকে বিভিন্ন কর্মসূত্রে, বিভিন্ন কারণে তার যে পদবিটা রয়েছে, কৌলিক উপাধি কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে মুখুটি থেকে হয় মুখোপাধ্যায়, এবং মুখোপাধ্যায় থেকে হয় উপাধ্যায়, এবং উপাধ্যায় থেকে ওঝা হয়। এইভাবেই কিন্তু তার নামকরণ হয়ে যায় কৃত্তিবাস ওঝা। তিনি আমাদের বাল্মীকির রামায়ণ, সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করে তার কাব্যের নাম দিয়েছিলেন শ্রীরাম পাঁচালী। যেহেতু মধ্যযুগের ঘটনা, তো আমরা জানি যে সাল তারিখ নিয়ে একটু গন্ডগোল তো থাকবেই, এবং নানা মুনির নানা মত এখানেও পোষণ করা হয়েছে। এই গ্রন্থ অর্থাৎ এই অনুবাদ সাহিত্যে আমরা যখন কৃত্তিবাস ওঝার এই কাব্য বিষয়ে জানবো, তখন দেখতে পাবো যে কৃত্তিবাস ওঝার জন্ম পরিচয়, মানে জন্মের যে তারিখ, সেগুলো নিয়ে কিন্তু অনেক মুনির অনেক মতামত রয়েছে। এবার চলো শুরু করি। তোমাদের এই জন্ম প্রসঙ্গে অর্থাৎ ব্যক্তি পরিচয়ের একদম প্রথমে যেটা আমি বলবো, যে আমাদের কৃত্তিবাস ওঝার আত্মপরিচয় গ্রন্থ থেকে জানা যায় যে একটা শ্লোক রয়েছে, সেই শ্লোকটা থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি। সেই শ্লোকটা হচ্ছে, দেখো, আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস, তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। এই আত্মপরিচয় অংশ থেকে আমরা জানতে পারি যে তিনি মোটামুটি ভাবে আমরা দেখতে পাই চতুর্দশের শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত তিনি কিন্তু বর্তমান ছিলেন। এবং কুলজি ঘেটে জানা যায় যে তিনি তার জন্ম 1399 খ্রিস্টাব্দে, এবং যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি মহাশয় তিনি আবার জ্যোতিষশাস্ত্র ঘেটে তিনি বলেছেন যে 1386 থেকে 1398 খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম। তাহলে দেখো, বুঝতেই পারছো জন্ম পরিচয় নিয়ে কিন্তু একটা ঘটনা রয়েছে। তো মোটামুটি আমরা একটা কথা বলতেই পারি যে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধ সময় পর্যন্ত তিনি কিন্তু এই সময়ের মধ্যে বর্তমান ছিলেন। এবার চলে আসি আমি জন্মস্থানে। নদিয়া জেলায় ফুলিয়া নামক একটি গ্রামে আমাদের কৃত্তিবাস ওঝা কিন্তু জন্মগ্রহণ করছেন। এবং তার পিতামাতার নাম, এটাও আত্মপরিচয় গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে তিনি একটা শ্লোক লিখেছিলেন, সেটার নাম হচ্ছে মালিনী নামেতে মাতা পিতা বনমালী। মালিনী নামেতে মাতা পিতা বনমালী থেকে বুঝতেই পারছি মাতার নাম হচ্ছে এখানটায় মালিনী এবং পিতা হচ্ছে বনমালী। উপাধি সম্পর্কে যদি আমি বলতে যাই, উপাধি আমি একটু আগে তোমাদেরকে বললাম যে কৌলিক উপাধি, যেটা যে তার উপাধি ছিল হচ্ছে মুখুটি থেকে মুখোপাধ্যায় হয়, এবং বিভিন্ন কর্মসূত্রে দেখা যায় যে উপাধ্যায় হয়েছে এবং সেখান থেকে ওঝা, লোকমুখে ওঝা হয়েছে। তো এরপরে নাম হয়ে যায় তার কৃত্তিবাস ওঝা। এরপর আমি চলে আসি পৃষ্ঠপোষক রাজা। তিনি যেই রাজার পৃষ্ঠপোষকতায় ছিলেন, সেই সময় কোন রাজা ছিল? সেই সময় ছিল গৌড়েশ্বর। খণ্ড বিভাগ রচনার নাম আমি একেবারে প্রথমেই বলে দিয়েছি যে তিনি আমাদের বাল্মীকির সংস্কৃত রামায়ণ যখন অনুবাদ করলেন বাংলায়, তখন তিনি নাম দিয়েছিলেন শ্রীরাম পাঁচালী। ঠিক আছে,
এবার এই যে শ্রীরাম পাঁচালী, এটাকে কৃত্তিবাসী রামায়ণও কিন্তু বলা হয়। এরপরে চলে আসি রচনার যে খণ্ড সংখ্যা, খণ্ডগুলো আছে সেগুলো। মূল যে রামায়ণ রয়েছে সেখানে খণ্ড 7টা রয়েছে, এখানেও তার কোনো ব্যতিক্রম নয়, 7টা খণ্ডই রয়েছে। সেই 7টা খণ্ডের নাম দেখো: আদিখণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যখণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং আমাদের উত্তরকাণ্ড। এই যে 7টা কাণ্ড, এটা তোমাদের খুব ভালো মতো কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো প্রকাশকাল। প্রকাশকাল নিয়ে খুব একটা বিতর্ক নেই। প্রকাশকাল এই নিয়ে 1801 থেকে 1803 মধ্যে শ্রীরামপুর মিশন থেকে মুদ্রিত হয় উইলিয়াম কেরির উদ্যোগে। এটা খুব ভালো মতো তোমাদের মনে রাখতে হবে যে উইলিয়াম কেরির উদ্যোগে 1801 থেকে 1803 মধ্যে কিন্তু টোটাল 5টা খণ্ডে শ্রীরাম পাঁচালী কিন্তু আমাদের প্রকাশিত হচ্ছে উইলিয়াম কেরির উদ্যোগে। এরপর আসি কাহিনী সংগ্রহ। এই যে আমাদের বাল্মীকির রামায়ণ থেকে কৃত্তিবাস ওঝা যে বিষয়গুলোকে নিয়েছেন, তো সেগুলো তো তিনি নিয়েছিলেন রামায়ণ থেকে, বাল্মীকির রামায়ণ থেকে। এছাড়াও তিনি আর কোথা থেকে তিনি উপাদান সংগ্রহ করেছেন সেটা দেখো। আমি চলে আসি কাহিনী সংগ্রহে। কাহিনী সংগ্রহে তিনি বাল্মীকির রামায়ণ বাদ দিয়ে জৈমিনী ভারত সংগীতা, দেবী ভাগবত, স্কন্দ পুরাণ, কালিকা পুরাণ, ঠিক আছে, এছাড়াও রয়েছে পদ্ম পুরাণ, এই যে এই গ্রন্থগুলো থেকে কিন্তু তিনি উপাদান সংগ্রহ করেছেন। আর আরেকটা কথা হচ্ছে কি, যে তিনি সংযোজন এবং বিয়োজনের ব্যাপারটা একটু বলে রাখি। তিনি বিভিন্ন বিষয় কিন্তু এখানে এক্সট্রা ঢুকিয়েছেন, আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু তিনি বিয়োজন মানে বের করে দিয়েছেন। কিছু কিছু ঘটনা তিনি বর্জন করেছেন, কিছু কিছু ঘটনা তিনি সংযোজন করেছেন তার লেখার মধ্যে। তো এখানে কাহিনী সংগ্রহের মধ্যে আমি তোমাদের বলে দিলাম যে কোথা থেকে তিনি কাহিনী সংগ্রহ করেছেন। এবার এখানে যে রসটা প্রধান হয়ে উঠেছে, অর্থাৎ কৃত্তিবাস ওঝার যখন আমরা রামায়ণ পড়বো তখন দেখতে পাবো এখানে কিন্তু করুণ রসের প্রাধান্য রয়েছে। এবং বৈশিষ্ট্য বলতে কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এখানে পুরোপুরি বাঙালি আনার ছাপ রয়েছে, ঠিক আছে, পুরোপুরি বাঙালি আনার ছাপ রয়েছে। এবং এই যে আমাদের প্রথম অনুবাদক সংস্কৃত রামায়ণের, বাল্মীকির রামায়ণের প্রথম অনুবাদক আমাদের কৃত্তিবাস ওঝা, তার যে লেখা এই গ্রন্থটি, এই যে অনুবাদ সাহিত্যটি, এটি কিন্তু সম্পূর্ণ আক্ষরিক অনুবাদ নয়, এটা কিন্তু ভাবানুবাদ। একটু আগে তোমাদের বললাম যে কিছু কিছু ঘটনা তিনি নিজের প্রয়োজনে যেরকম গ্রহণ করেছেন, কিছু কিছু ঘটনা তিনি বর্জনও করেছেন। তাহলে দেখো, আমি আজ তোমাদের সামনে আলোচনা করলাম কৃত্তিবাস ওঝা সম্পর্কে। কৃত্তিবাস ওঝা তিনি তার জন্ম, তার ব্যক্তি পরিচয়, তার গ্রন্থ পরিচয় এবং তার খণ্ডগুলো রয়েছে, সেখানে কোথা থেকে কাহিনী সংগ্রহ করেছেন, কোন রস এখানে প্রধান রয়েছে, তার কাব্যের বৈশিষ্ট্য কি, এই সমস্ত কিছু আজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি আমার ক্লাস তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর এর আগে তোমাদের ভিডিওগুলো সবকটাই দেওয়া হয়েছে, যারা দেখোনি, এখনো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। এবং তোমাদের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো আজকে এত পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন অবধি সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।